এখানে যারা ইমামতি করেন তাদেরকে কিন্তু আমি শাস্তির আওতায় আনবো। আমার প্রথম কথা, ঠিক আছে? ইমামতি কিন্তু এখানেরই কেউ না কেউ হচ্ছে বিয়েটা পড়ায়, তাই না? যে বিয়ে পড়ায় তার রেজিস্ট্রি ক্ষমতাটা আমি কিন্তু কেড়ে নেওয়ার ব্যবস্থা করব। আমি যদি জানি যে এই বিয়ে অমুক পড়িয়েছে, তার কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমাদের যে বাল্য বিবাহ নিরোধ আইন, সেই আইনে স্পষ্টভাবে আপনার জন্য শাস্তির কথা লেখা আছে। এবং যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য বলতে চাই, মেয়েকে আপনি এই এলাকার বাইরে অন্য এলাকায় গিয়ে হচ্ছে আপনার 13-14 বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ের পরও যদি জানতে পারি যে বিয়ে হয়েছে, তখনও শাস্তি দেওয়ার বিধান আছে এবং স্পষ্ট লেখা আছে আপনাদের জেল এবং জরিমানা দুটোই দেওয়া যাবে। তো আপনারা ভেবেন না যে বিয়েটা কোনো মতে যদি আমি পড়িয়ে দিই তাহলেই হচ্ছে আমার খালাস, মানে আইনের আওতায় আমি আর আসবো না। এই সুযোগটা এখন আর নাই। বাল্যবিবাহ নিরোধ আইনে এই সুযোগটা আপনাদের আর নাই। এই যে কানেকশনটা, মানে সংযোগ স্থলটা এমন হতে হবে, আপনার ভিতরেও অনেক কিছু আসলে আমার প্রতি অভিযোগ থাকতে পারে যে আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন কিন্তু ঢুকতে পারছেন না, আমাকে বলতে পারছেন না, এবং আমি জানি না কোনো না কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এখানে। তো এই প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয়, আমি আপনাদেরকে এখানে এই আয়োজনের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, আমার দরজাটা সবার জন্য সবসময় খোলা থাকবে। আপনারা যখন যে কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন। তবে আমি বলবো না আমি যে 100% আপনাদের সবকিছু করে দিতে পারবো। আপনাদের অনেক ধরনের অভিযোগ থাকে, অনেক ধরনের সমস্যা থাকে, সকল সমস্যার সমাধান হয়তো করে দিতে পারবো না, কিন্তু যতটুকু পারি আমার সাধ্যে যতটুকু আছে আমি 100% চেষ্টা করব সমাধানের। আর মাদক বিষয়ে যে বিষয়গুলো আসছে, আমি গতকাল রাতের 12টা বাজে, প্রায় 11:30-12টার দিকেও একজনকে এইভাবে ধরেছি যে একটা ব্রিজের উপর বসে সে আরামসে হচ্ছে গাঁজা খাচ্ছে। তো গাঁজা সেবনরত অবস্থায় যখন সে ধরা পড়ে, সে বলল আমার মা তো ক্যান্সার রোগী, আমাকে ডাক্তার দেখাতে হবে। আমি বললাম তোমাকে যদি আমি 2 মাস পরও ধরি তুমি একই রকম কথাই বলতা যে মা আসলে ক্যান্সার রোগী তার, কিন্তু সে আজীবনই মা ক্যান্সার রোগীই থাকবে, সে আর ডাক্তার দেখানোর সে সুযোগটা পাবে না। তো একটা ছেলে হিসেবে সে কতটা ব্যর্থ, তার মা ক্যান্সার রোগী কিন্তু সে ডাক্তার দেখাতে পারছে না, কারণ তার তো সেন্সটা কাজ করছে না। যে সেন্সটা কাজ করলে সে তার মাকে বা তার যে কোনো তার ফ্যামিলি মেম্বারকে সে ডাক্তার কাছে নিয়ে যেতে পারবে, ওই সেন্সটা ওই মাদক সেবনের পরে আর কাজ করে না। তো ওই সময়টা আসলে আমাদের হাত থেকে একদম বেপরোয়া হয়ে যায়। তখন আপনি দেখবেন ঘরে গিয়ে ওই লোকই তার মা বাবাকে পিটাচ্ছে অথবা স্ত্রীকে পিটাচ্ছে, তার হিতাহিত যে জ্ঞান, সে জ্ঞানটা সে বিলুপ্ত হয়ে যায়। তো আমি এখানে যারা অভিভাবক আছেন, মারা আছেন, বাবারা আছেন, বাবাদেরও কিন্তু মানে দায়িত্ব কম না, কোনো অংশেই কম না। যদিও আমরা দেখি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মারাই বেশি দায়িত্বটা নেয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে মাদের চেয়ে বাবাদের ভূমিকা অনেক বেশি হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের বাংলাদেশি প্রেক্ষাপটে ওইটা আমাদের এখনো হয়ে ওঠেনি। বাবাদের সাথে যতই বয়স হয় ছেলেদের একটা দূরত্ব সৃষ্টি হয়। তো আমি আপনাদেরকে বলবো এই দূরত্বটা সৃষ্টি করবেন না। আমরা মানে দেখবেন আপনাদের এখানে যারা আছেন, আপনাদের বাবার সাথে আপনারা ফ্রিলি হয়তো কেউ কথা বলেন না, বা এখানে অনেক ছোট ছোট ছেলে দেখা যাচ্ছে তারা কখনো কথা বলে না। আপনারা যত কথা বলবেন, আমার সাথে যেমন কথা বললে আপনাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার বাচ্চার সাথে কথা বললেও আপনাদের যে বাচ্চার যেসব সমস্যা এইসব সমাধানের সম্ভাবনা থাকবে। তো মাদক মুক্ত সমাজ গড়ার জন্যই আমরা এখানে আছি। আইন শৃঙ্খলার মাধ্যমে আসলে কতটা করা যায়, আইন শৃঙ্খলার মাধ্যমে আমরা যতটুকু চেষ্টা করি তার চেয়ে বেশি আপনারা যদি সচেতন হন, সমাজ যদি সচেতন হয়, আর অনেক বেশি আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। তাই আমি চাইবো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য। এবং আমি এবং আমাদের ওসি সাহেব, এখানে মহিলা এবং আমাদের এখানে সেনাবাহিনী যারা আছেন, আপনাদের সবার কাছেই মোটামুটি আমাদের ফোন নাম্বার আছে। সেটা যত রাতই হবে হোক, আপনারা যদি মাদক সংক্রান্ত যেই কোনো বিষয় পান আমাদেরকে ফোন দিবেন। আমি কোনো লেডি অফিসার না, আমি এখানে একজন উপজেলা নির্বাহী অফিসার। আমি আপনাদের যত রাতই হবে হোক আমি আপনাদের পাশে থাকব, সেটা যেখানে হবে হোক, এই লাকসামের যেই কর্নারে হবে হোক আমি থাকব। এবং আমার সাথে সেনাবাহিনীও কথা দিয়েছে থাকবেন, এবং আমাদের যিনি পুলিশ আছেন, লাকসাম থানা পুলিশ, তারাও আমাদের পাশে থাকবে। শুধু আপনাদের সচেতনতাটা হচ্ছে আমাদের জন্য এখন সবচেয়ে জরুরি। এর পরবর্তী যে ইস্যুটা আছে সেটা হচ্ছে নারী শিক্ষা। আসলে নারী শিক্ষার বিকল্প কিছু নেই। তো আমি আমার গল্প দিয়েই বলি, আমরা 3 বোন। আমার যে গল্পটা, আমার হচ্ছে ইন্টার পরীক্ষার পর থেকে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, তো এই ধরনের একটা প্রেশার সে ক্রিয়েট করেছে।
তো প্রেশার ক্রিয়েট করার পরে আমি একটা ছোটখাটো চাকরি আমি কিন্তু যোগদান করে ফেলেছি। তখন আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে গেছি। তো মাসে 1100-1200 টাকার মতো ইনকাম হতো আমার। ওই টাকা দিয়ে আমি আমার মোটামুটি খরচটা যখন আমি যোগাই ফেলতে পেরেছি, যখনই আপনার ইনকামের শক্তি আসবে তখনই আপনার সিদ্ধান্তের মূল্য আসবে। আপনার অর্থনৈতিক শক্তি মানে হচ্ছে আপনার সামাজিকভাবে মুক্তি। তো আমার যে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা আমার তখন থেকে ইন্টার পাস করার পর থেকে কিন্তু আমার শুরু হয়ে গেছে। বা এর আগেও আমি কিছু টিউশন করিয়েছি, কিন্তু এই যে মানে একটা ছোটখাটো চাকরিও আপনাকে যে কতটা স্বাবলম্বী করবে সেটা আপনি চাকরি না করে আপনি বুঝতে পারবেন না। আমি যে এই পজিশনে এসেছি, এই পজিশনে আসার পিছনে আমার যে কিন্ডারগার্টেন স্কুলে ঢোকার পরে এরপর অনার্স চালিয়ে যাওয়া বা অন্য স্কুলে চাকরি করেছি, আমি আবার হচ্ছে আমি ব্যাংকে চাকরি করেছি, মানে এই যে এত দূর আসার পেছনে আমার বাবা মা কিন্তু যথেষ্ট শিক্ষিত। তারপরও যে আমার উপর প্রেশারটা ক্রিয়েট কিন্তু হয়েছে, কারণ সামাজিক প্রেক্ষাপটটাই আমাদের এমন যে বিয়ে ছাড়া তো মা বাবা কিছুই বুঝে না। বা আমার 2টা মেয়ে হয়েছে, আমিও চিন্তা করব তাদেরকে হচ্ছে কিভাবে বিয়ে দেওয়া যায়। হ্যাঁ, বিয়েটাই হচ্ছে আলটিমেট হচ্ছে মানে গন্তব্য যেন মেয়েদের। এটা আসলে এইভাবে না ভেবে আমরা একটু অন্যরকম ভাবে যদি ভাবি, তাহলে আমাদের এই যে নারী শিক্ষা এটার প্রসার বৃদ্ধি পাবে। আপনারা আমাদের এখানে আসলে লাকসামে নারীর বাল্য বিবাহ হবে, এটা আমার কাছে কল্পনাতীত একটা ব্যাপার। আমি আগে যে উপজেলায় কাজ করেছি মাটিরাঙ্গা, ওখানে তো আসলে পড়ালেখা মানে সুযোগটা কম মেয়েদের, এজন্য বাল্য বিবাহ হবে। কিন্তু নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর মতো একজন নারী, একজন শিক্ষিত নারী এই উপজেলায় ছিলেন এবং এখানে নবাব হিসেবে উনি ছিলেন, তাই না? তারপরও কেন এইখানে বাল্যবিবাহ হবে? আসলে তো হওয়ার সুযোগ নেই। তারপরেও আপনারা যে চিন্তা ভাবনা এখনো যে পুরনো মন মানসিকতার, এটা থেকে আপনারা চেঞ্জ হতে হবে। আমি বলবো না যে বিয়ে দিবেন না, বিয়ে দেন, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর। এখন আমি কিছু বিষয় তুলে ধরি বাল্যবিবাহ নিয়ে। এখানে যারা ইমামতি করেন তাদেরকে কিন্তু আমি শাস্তির আওতায় আনবো, আমার প্রথম কথা। ঠিক আছে, ইমামতি কিন্তু এখানেরই কেউ না কেউ হচ্ছে বিয়েটা পড়ায়, তাই না? যে বিয়ে পড়ায় তার রেজিস্ট্রি ক্ষমতাটা আমি কিন্তু কেড়ে নেওয়ার ব্যবস্থা করব। আমি যদি জানি যে এই বিয়ে অমুক পড়িয়েছে, তার কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমাদের যে বাল্য বিবাহ নিরোধ আইন, সেই আইনে স্পষ্টভাবে আপনার জন্য শাস্তির কথা লেখা আছে। এবং যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য বলতে চাই, মেয়েকে আপনি এই এলাকার বাইরে অন্য এলাকায় গিয়ে হচ্ছে আপনার 13-14 বছর বয়সী মেয়েকে বিয়ে দিয়েছেন, বিয়ের পরও যদি জানতে পারি যে বিয়ে হয়েছে, তখনও শাস্তি দেওয়ার বিধান আছে এবং স্পষ্ট লেখা আছে আপনাদের জেল এবং জরিমানা দুটোই দেওয়া যাবে। তো আপনারা ভেবেন না যে বিয়েটা কোনো মতে যদি আমি পড়িয়ে দিই তাহলেই হচ্ছে আমার খালাস, মানে আইনের আওতায় আমি আর আসবো না। এই সুযোগটা এখন আর নাই। বাল্যবিবাহ নিরোধ আইনে এই সুযোগটা আপনাদের আর নাই। আর এখানে যারা মেয়েরা আছে তাদেরকে বলবো, যদি এমন হয় যে তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাহলে তুমি আমাদেরকে যোগাযোগ করো, আমাদের নাম্বারে ফোন দাও, অথবা আর কিছু না হোক 999-এ ফোন দাও। তারা খুবই অ্যাক্টিভ এবং আমরা সহ তারা গিয়ে ওই জায়গায় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিব। এবং আমাদের এই যে বিভিন্ন সংগঠন আছে, কুন্তা ফাউন্ডেশনের মতো, আমি এখনো জানি না আর কি কি ফাউন্ডেশন আছে, অন্য কারোর সাথে আমার যোগাযোগ হয়নি। এই ফাউন্ডেশনগুলো আপনারাও একটা এখানে ব্যবস্থা নিতে পারেন। আপনাদের যে ফোন নাম্বারগুলো আছে, অনেক সময় ইওনো বা ওসি বা হচ্ছে সেনাবাহিনী, তাদের সাথে যোগাযোগ করতে অনেক সময় তারা হেজিটেট ফিল করে, যেহেতু এখনো গ্রামে আছে তারা। তো আপনাদের এলাকার যারা বড় ভাই বা বোন আছে, তাদের ফোন নাম্বারগুলো যদি তারা কালেক্ট করতে পারে, তাহলে মনে হয় তারা আমাদের কাছে আরো খুব দ্রুত পৌঁছাতে পারবে। তো একটা শিক্ষিত নারী মানেই হচ্ছে একটা শিক্ষিত জাতি। আপনার যে মেয়েকে আপনি অ্যাটলিস্ট ইন্টার পাস করাবেন, সে যে সমাজটা গড়ে উঠাবে সেটা হচ্ছে একটা শিক্ষিত সমাজ। এবং বাংলাদেশের পরিবর্তনের পেছনে একটা শিক্ষিত নারীর খুবই অবশ্যম্ভাবী ভূমিকা আছে। আর ইফটিজিং এর ইস্যু আমাদের নির্বাচন অফিসার আসলে অনেক সুন্দর সুন্দর বিষয় বলেছেন, আমার আসলে বলার মতো আর কিছু থাকেই না, উনি যেভাবে সবকিছু তুলে ধরেছেন। ইফটিজিং এর ব্যাপারটাতে আমি বলবো, আমাদের যে মসজিদগুলো আছে, সেই মসজিদগুলো তো এখানে ভূমিকা রাখতে পারে। কিন্তু আমি দেখি মসজিদগুলোতে হচ্ছে মানে আমরা তো আসলে মসজিদে আসি না, কিন্তু আমাদের বাড়ির পাশেই মসজিদ থাকে। মসজিদে দেখি ওই জুমার দিন যখন হচ্ছে বলে যে কিভাবে মেয়েদের চলা উচিত, বোরকা পরে মাথা নিচু করে বা হচ্ছে বা কে কোন মেয়ে কিভাবে চলছে, হ্যাঁ, তার পিছনে হচ্ছে আপনারা বিভিন্ন বক্তব্য দেন। কিন্তু আপনার মসজিদে তো অনেক পুরুষ মানুষ থাকে, অনেক ছেলে থাকে, আপনারা তাদেরকে কেন বলেন না আপনাদের কিভাবে চলা উচিত? আমার প্রশ্নটা এখানে আমি রেখে গেলাম। আপনারা যারা আছেন আপনারা এটা বলবেন, আপনাদের যারা এখানে ইমামতি করেন তাদেরকে বলবেন আপনারা আমাদের বিষয়ে কিছু বলেন, আমরা কিভাবে চলবো অ্যাজ এ পুরুষ, একজন পুরুষ হিসেবে আমার চোখটা কোথায় যাবে এবং কোথায় যাবে না, আমি কিভাবে হাঁটবো, কিভাবে চলবো,
শুধু একজন নারী কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, তার চোখ কিভাবে কোথায় যাবে, এটা নিয়ে আলোচনা না করে একটু পুরুষেরকে নিয়েও যাতে আলোচনা হয় মসজিদগুলোতে, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে। তো পরিশেষে আমি আসলে আমার একটা অভিযান আছে এখন এই মুহূর্তে, আমি আর কথা বাড়াবো না। আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আমাদের কথা শোনার জন্য আপনারা এখানে এসেছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এখানে স্টেজে এবং স্টেজের বাইরে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কুন্তা ফাউন্ডেশনের প্রতি আবারও অশেষ ধন্যবাদ, তারা এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি আশা করব এই ধরনের সংগঠনগুলো প্রতিটা ইউনিয়নে গড়ে উঠবে।